পাবলিক বাসে করে অফিস শেষ করে আসতেছি বাসায়। তখন আমার পিছনে 3-4 সিট পরে কন্ট্রাক্টরের সাথে কারো জোরে জোরে কথা শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে। ভাই, কি হয়েছে, চিল্লাচিল্লি কেন? রাকিব ভাই, আর বলবেন না। উনি কোথায় নামবে, কোথায় যাবে কিছুই বলছে না। সেই কখন থেকে বাসে বসে আছে। ভাই, একটু ভালোভাবে জিজ্ঞেস করুন, নিশ্চয়ই বলবে। আর হয়তো কোনো সমস্যা হয়েছে তাই। ভাই তুমি একটু দেখো, আমার অনেক কাজ বাকি আছে। ভাই, অফিস করে ক্লান্ত আমি। বুঝেছি ভাই, যান। রাকিব মেয়েটার কাছে গিয়ে দেখে মেয়েটা একটু ভয়ে আছে। বয়স 20-21 হবে হয়তো। আপনার নাম কি, আর কোথা থেকে উঠেছেন বাসে? ভয় পাইতেছেন কেন? আমিও আপনার মতো যাত্রী, সামনের স্টেপে নেমে যাব। আমার নাম নিহা, গ্রাম থেকে এসেছি আমি। এখানে কিছুই চিনি না। ও, এখানে কোথায় যাওয়ার জন্য এসেছেন? আমার বড় চাচার বাসায় যাব, কিন্তু কোথায় বাসা জানি না। আপনার সাথে ঢাকায় আর কেউ আসেনি? না। তারপর আরও কিছু জিজ্ঞেস করলো, কিন্তু কোনো উপায় পাওয়া গেল না। তখনই রাকিবের গন্তব্য চলে এসেছে। রাকিব উঠতে যাবে, তখন মেয়েটার দিকে তাকিয়ে দেখে কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছে রাকিবের দিকে। আপনি কোনো কিছুই জানেন না? ঢাকায় চলে এসেছেন। ঢাকা ছোট জায়গা না যে খুঁজে পাওয়া যাবে শুধু আপনার চাচার নাম দিয়ে। বলে আসতেছি কারণ খুব ক্লান্ত আজকে আমি। কিছু বলল না। সামনের স্ট্যান্ডে বাস থামবে, আর আজকে বের হবে না। কষ্ট করে এই মেয়েটাকে হয়তো গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন, নয়তো তার আত্মীয় বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। ভাই, সব বুঝলাম, কিন্তু এখানে আমার দায়বদ্ধতা কেন? অন্য কাউকে বলেন, নয়তো আপনি করেন সেটা। আমি এখানে অন্যের গাড়িতে থাকি। বাসের বাইরে যাইতে যাইতে অনেক রাত হবে, তখন আরেক ঝামেলা হবে। আপনি আমার পরিচিত, তাই আপনাকে বললাম। রাকিব মেয়েটার কাছে গিয়ে, চলুন আমার সাথে। আপনার কোনো আত্মীয়কে পাই কিনা, নয়তো গ্রামের ঠিকানা অনুযায়ী বাসায় পাঠিয়ে দিব। না, আপনাকে চিনি না। আপনার সাথে কেন যাব আমি? শুনেছি ঢাকায় অনেক এরকম লোক আছে যারা মেয়েদেরকে পাচার করে দেয়। এবার সত্যি সত্যি মেজাজটা গরম হয়ে গেছে। এমনিতে শরীর ক্লান্ত, তার মাঝে এসব। কন্ট্রাক্টর রাকিবের রিয়াকশনটা বুঝতে পেরে, ওই মেয়ে, তোমার কাহিনী সেই কখন থেকে দেখে আসছি। রাকিব ভাইকে চেনো তুমি? ওনার মতো ভালো মানুষ খুবই কম আছে। ওনার সাথে গেলে যাও, নয়তো নিজের রাস্তা মাপো। রাকিব পিছনে আর না তাকিয়ে নেমে বাড়ির দিকে হাঁটা দিল। 5 মিনিট হাঁটলেই রাকিবের বাসা। কিছু দূর যাওয়ার পর বুঝলো রাকিবের পিছনে কেউ আসছে। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ঠান্ডা লাগতেছে নাকি? পিছনে তাকিয়ে দেখি কাঁপতেছে। না মানে আসলে এই জ্যাকেট পরে নিন, আর এখানে বসুন, রাস্তার পাশে বসার জায়গায়। পোশাকটা নিয়েই দ্রুত পরে নিল। ঠান্ডা ভালোই লেগেছে। পাশেই একটা ছোট্ট চায়ের দোকান দেখে মনে হলো চা খাওয়ার কথা। ঢাকায় কখন এসেছেন? না মানে সকালে। সকাল থেকে তো তার মানে কিছুই খান নাই? কিছু না বলে চুপ করে আছে। দোকান থেকে কিছু প্যাকেটের খাবার আর সাথে চা এনে দিল। কিছুক্ষণ পর, এবার বলেন তো, গ্রামে যাবেন? গ্রামের পুরো ঠিকানা বলেন। গ্রামে যাব না আমি, চাচার ওইখানে যাব। আপনার চাচার ঠিকানা তো বলতে পারতেছেন না। গ্রামে ছাড়া আর কোথায় যাবেন? গ্রামে বাবা একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিবে, তাই চলে এসেছি। এদিকে রাকিব পড়ল মহা বিপদে। তাহলে
এই মেয়েকে এখন কোথায় নিয়ে যাবে সে? বাড়িতে রাকিবের নিয়ে গেলে উল্টাপাল্টা বুঝে শেষে রাকিবকে বের করে দিবে। এদিকে রাতও গভীর হয়েছে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আমার সাথে আমার বাসায় যাবেন? কে কে আছে বাসায়? আপনি একা? না, বাবা মা আছে আর একটা ছোট বোন। হুম। বাসার সামনে এসে রুহিকে কল দিল। রুহি রাকিবের ছোট বোন। ভাই এত রাত করে কেন তুই? একটা ঝামেলা হয়েছে। তখন রুহি পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে, তার গায়ে আবার রাকিবেরই জ্যাকেট। বাবা মা বিয়ের জন্য চাপ দিতেছে, তাই একদম কাউকে কিছু না বলে ডিরেক্ট বিয়ে করে নিয়ে এলি বাসায়। ও মা, চুপ কর তুই। তুই বিয়ে করতে পারিস আর আমি জোরে চিল্লিয়ে বলতে পারবো না? চুপ কর, যা একে তো রুমে নিয়ে যা, কেউ যেন না দেখে। আর পরে আমি তোকে সব বলতেছি। প্লিজ বোন আমার, যা। নিজে নিজে বিয়ে করলি আর এখন ইমোশনাল ভাবে বুঝায় আমাকে। তবে যাই বলিস, ভাবিকে কিন্তু আমার পছন্দ হয়েছে। ভাবি আসেন আমার সাথে। রুহি নিয়াকে নিয়ে গেল, আর এদিকে রাকিব কপালে হাত দিয়ে দুঃখ প্রকাশ করছে। এদিকে রাকিব আম্মুর রুমে গেল। আম্মু আসবো? এত দেরি হলো কেন? কয়টা বাজে এখন? একটা বড় কাহিনী হয়েছে আম্মু। আসতেছি বাসায়, তখন একটা মেয়ে বাসে বসে আছে। তারপর সব বললাম। এখন বলো আমার কি করা উচিত? কি, এত রাতে মেয়েটাকে রেখে এসেছিস? বাসায় নিয়ে আসতে। নিয়েই এসেছি, তাই তো এত দেরি হলো। রুহির রুমে আছে। এদিকে ভাবি বসেন এখানে, চিন্তা করবেন না, আব্বু আম্মু এমনিতেই মেনে নেবে। কত দিন থেকে বিয়ে করতে বলে এই গাধাকে, কিন্তু তার কোনো মাথা ব্যথাই নেই এসব নিয়ে। বলেছিল পছন্দের মেয়ে থাকলে তাকে বিয়ে করতে, কিন্তু মহাপুরুষ বলল আমি কোনো মেয়ের সাথে কথাই বলি না, আর সেখানে পছন্দের ব্যাপার আসবে কিভাবে? তখন যদি বলতো এমন একটি মিষ্টি মেয়ে আছে, রিলেশন করে, তাহলে তো আর কিছুই হতো না। এদিকে রাকিব আর আম্মু রুহির রুমে ঢুকবে, তখন রুহির লাস্ট কথা আম্মু শুনল। রাকিব তার মানে রিলেশন করে, বিয়ে করে এনে আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে এখানে নিয়ে এলি। এসব কি বলো আম্মু? যা বললাম একটু আগে সেটাই সত্যি। মা তুমি বলো তো সত্যিটা কি? আসলে আমি ও, একদম চিন্তা করবে না। যতদিন তোমার চাচাকে খুঁজে না পাইতেছো এখানেই থাকো। তাই তো বলি, এরকম একটা গাধার সাথে রিলেশন করবে এরকম একটা মিষ্টি মেয়ে? দেখো রুহি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। আমি কিন্তু তোর বড়। সব সময় বড় বড় বলে, এতই বড় তো বিয়ে করিস না কেন? আম্মু চলো তো, খুব ক্ষুধা লাগছে, সেই দুপুরে খাইছি। কি যেন নাম তোমার মা? আমার নাম নিহা। রুহি নিহাকে নিয়ে খাবার টেবিলে আয়। রাতের খাবার খেয়ে বিছানায় গিয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। আজকে যা ধকল আর প্যারায় পড়েছিল, উফ। পরের দিন সকালে উঠে আবার অফিসের দিকে দৌড়, কারণ এই শীতের মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আপু বাইরে যাবে আমার সাথে। না মানে তুমি যাও, আমি আছি এখানে। বাইরে একটু ঘোরাঘুরি করে এসে রুহি নিজের কাজ করতে ব্যস্ত, আর এদিকে নিয়া বাসাটা ঘুরে ঘুরে দেখছে। ঘুরতে ঘুরতে রাকিবের রুমের ভিতরে চলে আসে। রাকিব অফিস শেষ করে বাসায় এসে দ্রুত চেঞ্জ করে একটু বাইরে যাবে। যেই রুমে ঢুকে দরজা অফ করতে যাবে, কেউ একজন জোরে চিল্লানি দিল। আপনি আমার রুমে কেন? নিহা ইশারায় বোঝালো মুখ থেকে হাত সরানোর জন্য। বাসা ঘুরে ঘুরে দেখতে এখানে চলে এসেছি, আর আপনি দরজা বন্ধ করে দিয়েছেন। রাকিব গিয়ে দরজা খুলে দিল। এখন বলেন তো, আপনার চাচার বা ঢাকায় কেউ থাকলে তার কোনো ফটো বা অন্য কিছু আছে আপনার কাছে? না। তার কোনো ফোন নম্বর আছে?
গ্রামে তেমন একটা ফোন ব্যবহার হয় না, তাই মুখস্থ নেই আমার। কিন্তু ফোন নাম্বার দেখে কি করবেন? আপনার চাচার মেয়ে আছে, তাকে বিয়ে করব আপনার চাচার সাথে যোগাযোগ করে। আপনি কি করে জানলেন আমার চাচার মেয়ে আছে? আছে একটা মেয়ে, স্নেহা নাম, কিন্তু ও তো অনেক ছোট আপনার চাইতে। ওহ, আমি পাগল হয়ে যাব। আল্লাহ, কিছু একটা পাঠাও, আমি উপরে চলে যাই। তারপর বাইরে বের হয়ে বন্ধুর বার্থডে অনুষ্ঠানে অংশ নিল। নিহা আম্মুর রুমের পাশ দিয়ে যাওয়ার সময়, এই যে মেয়ে, এদিকে আসো, হুম। বসো আমার কাছে। বাসা থেকে কেন এলে খুলে বলো তো একটু। ছোটবেলা থেকে গ্রামে থাকি আমি, বাবা মা আমি আর একটা ছোট ভাই। কিন্তু আমার কেন জানি মনে হতো বাবা মা আমাকে একটু আদর করতো না। তোমার চাচা ঢাকায় কি করে জিজ্ঞেস করো নাই কখনো? চাচা বলেছিল তার অনেক বড় ব্যবসা আছে এখানে, এর বাইরে কিছুই জানি না। ও, তারপর কি হলো? কিছুদিন পর একটা গ্রামের বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে সব ঠিক করেছিল। বিয়ের আগের দিন রাতে বাসা থেকে চলে আসি এখানে। ভালো করেছো, যাও রুমে যাও। রুহি, আমি রান্না করতেছি, শেষ হলে ডাকলে এসে খাবে। কিছু মনে না করলে আপনার সাথে রান্না করতে পারি আমি? দেখো বোকা মেয়ের কথা, কি মনে করব? তুমি রান্না করতে পারো? হুম, আসলে এমনিতে বসে থাকতে ভালো লাগে না আমার, তাই বললাম। নিহা আর আম্মু রাতের খাবার রান্না করছে আর গল্প করছে। তখন আম্মু রাকিবকে কল দিল। আম্মু, আমার ফিরতে দেরি হবে, তোমরা খেয়ে ঘুমাও। দেরি হবে মানে? 10টার মধ্যে না আসলে খবর আছে তোর। কার সাথে কথা বললেন? রাকিবের সাথে শুধু অফিসের সময়টুকু স্থির থাকে। ওইখান থেকে বের হলেই এদিক ওদিক ঘুরে, কিছুতেই বাসায় মন বসাতে পারে না। বিয়ে দিতে চায়ও না, নাকি বিয়ের বয়স হয়নি বলে। আম্মুর কথা শুনে নিয়া মুখ চেপে একটু হাসলো। হাসলে যে মা? না, তেমন কিছু না। আসলে গ্রামে এর চাইতে কত ছোট ছোট ছেলে মেয়ের বিয়ে হয়, তাই হাসলাম। রান্না শেষ করে সবাই খেতে বসেছে, শুধু রাকিব বাদে। বাহ, আজকে কি তোমার হাতে জাদুর কিছু এসেছে নাকি? মানে? খাবারে তো টেস্ট আজকে। তার মানে এতদিন আমার খাবারের কোনো স্বাদ ছিল না, এটাই বলতে চাইতেছো? আরে সেটা বলিনি, আজকে অন্যরকম লাগতেছে তো তাই বললাম। আজকে নিহা রান্না করেছে সব। মেয়ের হাতের রান্না অনেক সুন্দর, আর এদিকে আমার মেয়ে ভুল করেও রান্নাঘরে যাবে না। মা, তুমি বসতেছো না কেন? সত্যি তোমার হাতের রান্না অনেক সুন্দর। আপনারা খান, আমি খাবো পরে। পরে খাবো মানে? বসো আমার পাশে। নিয়া সবার সাথে বসে খাবার খেলো। রাত 11টার দিকে বাসায় কলিং বেল দিল। একটু পর দরজা খুলল। এখনো ঘুমাও নাই আম্মু? কিছুক্ষণ যেতেই মনে হলো আম্মুর শাড়ি তো এমন না, তাই আবার পিছিয়ে যেয়ে দেখে এটা নিহা। আপনার আম্মু রুমে আছে, আপনাকে যেতে বলেছে ওখানে। হুম, আপনি ঘুমান নাই এখনো? এখন ঘুমাবো। আম্মুর রুমে উঁকি দিয়ে দেখে আম্মু বসে আছে সোফায়। অনেক রাত হয়েছে, আম্মু যাব। আয় বস আমার কাছে। বাহ, আজকে এত আদর যত্ন কেন? বিয়ের বয়স তো, তাই একটু আদর করবে। রাকিবও গিয়ে আম্মুর পাশে বসে পড়ল। আর তখন হলো বিপত্তি। আম্মু ধরল একটা কান চেপে। এত রাত করে বাইরে কি? খুব বড় হয়ে গেছিস। আম্মু, বন্ধুর জন্মদিন আজকে ছিল তাই। রাত 11টায় তোর বন্ধুর জন্মদিন, তাই না? দরজায় কারো খিলখিল করে হাসতে শুনে তাকিয়ে দেখে নিয়া দাঁড়িয়ে হাসতেছে। আমি একটু লজ্জাই পেলাম। যা,
টেবিলে খাবার আছে, খেয়ে ঘুমা। খাইছি খাবার, আর খাবো না। বলে এলো রাকিব রুমে। পরের দিন অফিস বন্ধ, তাই শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আর শুনছে রাকিবকে নিয়ে রাকিবের রুমেই চিল্লাচিল্লি চলছে। তোমার ছেলেকে উঠতে বলো, আজকে বাইরে ঘুরতে না নিয়ে গেলে কিন্তু খবর আছে। যা তো রুম থেকে, আজকে একটু আরাম করে ঘুমাতে দে। তুই উঠবি নাকি, দিব পানি? রাকিব মাথা তুলে দেখে এক বালতি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তাই দ্রুত উঠে ফ্রেশ হয়ে ছাদে গেল। ওইখানে গিয়ে দেখে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে খুবই শান্ত দৃষ্টিতে। রাকিব গিয়ে একটু কাশি দিল। খারাপ লাগতেছে বাসায়, তাই না? আচ্ছা, দেখতেছি খুব দ্রুত খুঁজে পাই কিনা আপনার ঠিকানা। হুম। ভালো না লাগলে চলেন কোথাও থেকে ঘুরে আসি। রুহি যাইতেছে, আপনিও চলেন। রুহি আমাকে রেডি হতে বলল। তো রেডি হয়ে আসেন। রাকিব, রুহি আর নিয়া পাশেই কয়েকটা জায়গায় ঘুরতে আসলো। এদিকে শুনছো, মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী, দেখতেও অনেক সুন্দর। আমাদের রাকিবকে দিয়ে কিন্তু মানাবে ভালো। মেয়েটা এখানে এসেছে বিপদে পড়ে, ওর আত্মীয়র খোঁজে। কেন? অনেকের যে বাবা মা থাকে না? আমি কথা বলবো মেয়েটার সাথে এই ব্যাপারে। ঘুরে ফিরে বাসায় আসলো। রুহির কাছে গিয়ে রাকিবের ফোন আছে, তাই সেটা নিতে তাড়াহুড়ো করে ওর রুমে ঢুকতে যাবে, তখন ধাক্কা খেলো কারোর সাথে আর মেঝেতে ধপাস করে পড়ে গেল। রাকিবের উপরে কেউ পড়ে গেল, তাকিয়ে দেখে নিহা। নিহার শ্বাস রাকিবের বুকে এসে পড়ছে, আর নিহা আচমকা এমন হওয়ার কারণে ভয় পেয়ে রাকিবকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। খুব কাছ থেকে মেয়েটাকে দেখছে আর ভাবছে এত কিউট আর সুন্দর মানুষ হয় কখনো? এই যে এসব কি শুনি, এসব নাটক বন্ধ কর। আসলে আমি বের হতেছিলাম, তখন উনি ভেতরে আসতেছিল, পর্দাটার কারণে দেখা যায়নি। এইসব আমার ভাইয়ের নাটক, ওকে তুমি চিনো না তাই ইউটিউবে মেয়ে পটানোর টিক দেখে এমন করতেছে। নিহা কেমন যেন বাঁকা চোখে রাকিবের দিকে তাকালো। এমন বোন থাকলে জীবনেও কারো শত্রুর দরকার হবে না। তবে রে, দাঁড়া দেখাইতেছি। রুহি দিল দৌড়। এতক্ষণে নেহা বুঝলো রুহি মজা করতেছে। রাকিবের ভাই বোনের কাণ্ড দেখে হেসে দিল। রাতে ঘুমানোর সময় তোমার ভাইকে অনেক রাগাও তুমি, তাই না? একটা মাত্র ভাই, যদি না রাগাই তাহলে ভালোই লাগবে না। তো কি জানেন আপু, ভাইয়া অনেক ভালো একজন মানুষ। সেটা বলতে হবে না, আমি জানি। একটা অপরিচিত মেয়েকে বিপদে পড়তে দেখে বাসায় এসে ঠাঁই দিয়েছে, খুব সহজে বিশ্বাস করে। পরের দিন রাকিব খুব তাড়াতাড়ি অফিস ছুটি দিল। বসের মেয়ের নাকি জন্মদিন আজকে, তাই সবার ইনভাইট আছে, যেতে হবে। বাসায় আস্তে আস্তে ভাবলো বসের মেয়ের বার্থডে, এখন নিশ্চয়ই শিল্পপতি, ব্যবসায়ী, বড় বড় মানুষ আসবে। আর নিয়া তো বলেছিল ওর কোন চাচা একরকমের কিছু একজন। বাসায় এসে নিয়াকে নিয়ে আসলো বসের বাসায়, কেক কাটলো। একটু পর স্যার সবার সাথে কুশল বিনিময় করার সময় পাশে তাকিয়ে দেখে নিহা নেই ওখানে। রাকিবের বসকে পিছন থেকে জড়িয়ে ধরলো গিয়ে। এদিকে রাকিব পড়ে গেল মহাবিপদে। একাকে নিয়ে এলাম এখানে। নিহা, কি করতেছো কি? এদিকে স্যার নিহাকে দেখেই জড়িয়ে ধরলো। রাকিব ওইটার কিছুই বুঝতে পারতেছে না, জাস্ট নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে। আঙ্কেল, আমাকে চিনেছো? তোকে আমি চিনি না, এটা কি করে ভাবলি তুই? আর এতদিন কই ছিলি তুই? বাসা থেকে নাকি পালিয়ে গেছিস? তাহলে তোমাকে বলেছে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছিলে আমার, তাই তো? তোর বিয়ে ঠিক করেছিল, তাও আবার একটা বয়স্ক লোকের সাথে। আমাকে এসবের ব্যাপারে কিছুই বলেনি। হুম। একদিন কোথায় ছিলি? ওনাদের বাসায় ছিলাম,
আমি তো জানি না তোমার ঠিকানা, তাই বিপদে পড়েছিলাম। উনি শেষে ওদের বাসায় নিয়ে যায়। বস রাকিবের দিকে এগিয়ে আসে। রাকিব সাহেব, আপনি অনেক বড় উপকার করেছেন। আমার এই কলিজাটা যদি দু অংশে বিভক্ত করেন, তাহলে তার এক অংশ হলো নিহা। ও, এখানে কিছু টাকা নেও। কিসের জন্য স্যার টাকা? তুমি যে কত বড় উপকার করেছো তা আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য সামান্য উপহার। উপকার করে টাকা নিব এমন লোক মনে হয় আমি না স্যার। আর কখনো কাউকে টাকা দিয়ে তার সাহায্যের প্রতিদান দিবেন না। রাস্তায় এসে মনে হলো বাসায় তো বলে এসেছে আজকে বার্থডে অনুষ্ঠান আছে, ফিরতে রাত হবে। তাহলে এখন বাসায় গিয়ে কি হবে? দিল কল বন্ধুকে। কোথায় তোরা, চলে আয়, আজকে আড্ডা দিব। আধা ঘন্টার ভিতরে সবাই চলে আসলো। অনেক দিন পর একটা আড্ডা দিচ্ছে। দিতে দিতে কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতেই পারলো না রাকিব। ঘড়িতে তাকিয়ে দেখে 12টা বাজে রাত। সবার কাছে বিদায় নিয়ে বাসায় আসলো। কিরে, এত রাত কেন হলো? অনুষ্ঠান শেষ করে আসতে দেরি হলো একটু। নিহা কোথায়? ও, নিহা, ও ওর চাচাকে খুঁজে পাইছে, ওইখানে আছে। নিহাকে তোর কেমন লাগে? এগুলো কি সব কথা আম্মু? তুমি জানো ও কে? কেন? ও আমার অফিসের বসের ভাইয়ের মেয়ে, ধরতে গেলে বসের মেয়ে। ও, আমি আর তোর আব্বু ভাবলাম। তোমরাও হয়েছো? একটু পর রাকিবের কলিগ কল দিল। রাকিব, কই তুই? ভাই, বাসায় আসছি। চলে গেছো? এদিকে স্যার তোমাকে খুঁজতেছে। ঠিক আছে, কালকে দেখা হবে তাহলে। পরের দিন সকাল সকাল চলে এলো অফিসের সামনে। বাস থেকে নেমে ছোট্ট চায়ের দোকানে চা খেতে বসলো রাকিব। পিছন ফিরে তাকিয়ে তো রাকিব অবাক, নিহা দাঁড়িয়ে আছে। রাকিবের হাতে ব্যাগ দিয়ে সে আয়নায় মুখ দেখতেছে। এই মেয়ে কোথা থেকে আসলো? ব্যাগ আমার হাতে দিল। ব্যাগে কোনো মাদক দ্রব্য নাই তো আবার? এই মেয়ে শুধু আমাকে বিপদেই ফেলবে মনে হইতেছে। মনে মনে বললাম, ব্যাগ নিতে পারবো না। এই নেন আপনার ব্যাগ। তার হাতে দিয়েই দৌড় অফিসে। এদিকে নিহা। ভয় পাইছে নিশ্চিত। দাঁড়াও, দেখাইতেছি মজা। দুপুরে লাঞ্চ টাইমে নোমান ভাই সহ অন্যান্য সবাই রাকিবকে টেনে বাইরে নিয়ে এলো। একটা রেস্টুরেন্টে হ্যাপি বার্থডে ডিয়ার রাকিব। ধুর মিয়া, রাখেন বার্থডে। কে বললো আজকে আমার বার্থডে? 27 নভেম্বর চলে গেছে সেটা। তাহলে যে উনি বলল আজকে। উনি বললেন মানে? আমি বলেছি কোনো সমস্যা? আপনি মানুষটাই তো সমস্যা। আমার জন্মদিন, এটা কে বলেছে শুনি আপনাকে? আপনি যখন থেকে এসেছেন সমস্যা চলছেই। কেবল তো সমস্যা শুরু মাত্র। মানে? কিছু না, আসেন একসাথে কফি খাই। থাকতেন তো গ্রামে, এত তাড়াতাড়ি কফি খাওয়া শিখে গেলেন। আর আপনি তো আপনার চাচার বাসা পেয়ে গেছেন, তাহলে আমার আশেপাশে কেন আপনি? চাচার বাসা তো আগে থেকে জানি আমি। যাই হোক, ওয়েটার, লাঞ্চ নিয়ে আসো এনার জন্য। আজব ব্যাপার। আপনার ক্ষুধা লাগলে আপনি খান, আমার কথা চিন্তা করতে হবে না। আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি বলেই টিফিন প্যাকেটের দিকে তাকালাম, দেখি নাই। আন্টির হাতে রান্না খাবো, তাই আজকের খাবার আমি নিলাম। আপনি রেস্টুরেন্টে খেয়ে আসেন। আরে শুনেন, পিছন থেকে ডাকলাম। কি আর করার, রেস্টুরেন্টে খাবার খেয়ে অফিসে গেল। বিকেলে অফিস শেষ করে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। বাসে করে যেতে 20-30 মিনিট লাগে, হেঁটে গলি দিয়ে যেতে 10 মিনিটের মতো লাগে। সামনেই মাঠে সবাই খেলতেছে ক্রিকেট। চাচ্চু, খেলবে নাকি? ব্যাগ সব ওইখানে রেখে মাঠে দিল দৌড়। আমি আগে ব্যাটিং করব। ধুর চাচ্চু, তুমি খেলতে পারো না ব্যাটিং, পরে আসো তুমি।
তোর জন্মের কত আগে থেকে ক্রিকেট খেলি জানিস? বড় হইলেই বুঝি ভালো খেলতে পারে? মুখে মুখে কথা বলিস। তোর বাপের বিয়ে খাইলাম আর তুই আমার মুখে মুখে কথা বলিস? ওই মানুষের বিয়ে খেতে হবে তোমার, আর বিয়ে করতে হবে না। ও জানে রাকিব কাছে পেলেই দিবে দুই একটা। দৌড় দেওয়াতে রাকিবেরও সুবিধা হয়েছে, ব্যাটিংয়ে নেমে পড়লো। মোটামুটি অনেকগুলো রান করলো। ম্যাচ প্রায় জিতবে, তখন ব্যাটিং করার সময় দেখতেছে বলারের কাছ নেহা করতেছে। এ অসময়ে সমস্যাকে দেখতে হলো। চোখটা বন্ধ করে আবার খুলে তাকালাম, দেখি সেই নিহা ব্যাটিং করা বাদ দিয়ে বোলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে এদিকে আমার অফিস টাইম P9। পিছন থেকে ওর চাচ্চু, দিলে তো খেলাটা শেষ করে। রাকিব কিছু না বলে দ্রুত বাসায় যাওয়ার জন্য ব্যাগ নিয়ে আসবে। তখন এভাবে পালিয়ে যাইতেছেন কেন? আমি পালাবো? ভালো, এই যে আপনার লাঞ্চের টিফিন, বাসায় নিয়ে যান। আপনি কি শুরু করেছেন? সেদিন বিপদে পড়েছিলেন তাই সাহায্য করেছি, এখন তো বিপদে পড়েন নাই, তাহলে কেন বারবার আমার সামনে আসেন? এসব কথা রাখেন আর সোজা বাসায় চলে যান। এই মেয়েকে সত্যি গ্রামের মেয়ে ভেবেছিলাম, কিন্তু না, কেন যেন মনে হইতেছে এই মেয়ে সেদিন নাটক করেছে, গ্রামের মেয়ে সাজার। বাড়িতে এসে খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করছে। তখন বাবা রাকিবের রুমে গেল। এই নে। সত্যি আব্বু, তুমি আমার গর্ব। অবশেষে তুমি আমাকে বাইক কেনার টাকা দিলে। আব্বুর পিছন থেকে করে ফিক করে এসে দিল। তাকিয়ে দেখি রুহি। তোর আবার কি হলো? এভাবে হাসতেছিস কেন? আরে গাধার বাচ্চা, খাম তো খুলে তো দেখ। রুহির হাসি আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আব্বু রেগে গিয়ে এই বেয়াদব, আমি গাধা? এদিকে রুহি জিব্বা কামড় দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। একটু পর আব্বুও চলে গেল। রাকিব খাম খুলে দেখে 4-5টা মেয়ের ছবি এখানে। ভাবলো বাইক নেওয়ার টাকাটা দিয়েছে হয়তো, কিন্তু এটা তো রাকিবকে বাস দেওয়ার খাম দিয়েছে। হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। তখন মেসেঞ্জারে এখন SMS দিল, নাম মেহেদি। ভাইয়া, নেক্সট পার্ট কবে দিবেন আপনার গল্পের? প্রতিদিন যে সময় দেই ওই সময় পাবেন। আপনি একটা করে গল্প লিখেন, অন্যরা যারা গল্প লিখে তারা তো একদিনে 2-3টা গল্প লেখে। আমার ভাই এত প্রতিভা নাই, ওনারা মহান মানুষ তাই এতগুলো একেবারে লিখতে পারে। তবে এখানে দেখার বিষয় সত্যি কি সেগুলো তাদের গল্প? এমনিতে মেজাজ খারাপ, তার উপর এসব কথা। অফলাইন হয়ে ঘুমিয়ে পড়ল রাকিব। পরের দিন সকালে উঠে অফিস যাওয়ার জন্য বের হবে, দেখে আকাশ মেঘলা, এখনই বৃষ্টি আসবে। তাই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় আসতেই বৃষ্টি শুরু হলো। আসার সময় দেখলো ছাদে একটা মেয়ে একা বৃষ্টিতে ভিজছে, পুরো এই ফিল্মের স্টাইলে। আর তখন সাথে সাথেই বজ্রপাত। আর মেয়েটা দৌড়ে রুমে যাবে, আর তখনই পা পিছলে পড়ে গেল। এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে রাকিবের হাসি আটকায় না। আর এই খুশিতে রাকিব ছাতার মাথা না ধরে সাইডে নামিয়ে রেখেছে। হঠাৎ সামনে তাকিয়ে ভয় পেল। নিহা রাকিবের সাথে দাঁড়িয়ে। ওইদিকে কি? কই না তো কিছু। কি মনে করেছেন দেখি নাই আমি? দেখলে দেখেছেন তো বলেই দ্রুত হাঁটা দিয়ে অফিসের দিকে গেলাম। ওই দাঁড়ান দাঁড়ান বলতেছি। রাকিব না শুনে সোজা অফিসে ঢুকে পড়ল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রাকিবের ডেস্কে বসে কাজ করছে। রাকিব তোমাকে ডাকে। ভাই, আপনারাও হয়েছেন, কোথাকার মেয়ে ডাকে আর আপনি আমাকে এসে বলেন? আরে বস ডাকতেছে। কোথাকার মেয়ে মানে? নতুন প্রেমে পড়েছো তাহলে? এরকম একটু হয় প্রথম প্রথম। ধুর ভাই, আর বস ডাকছে সেটা বলবেন তো। স্যারের কেবিনে ঢুকে স্যার ডেকেছিলেন আমাকে?
ও হ্যাঁ, বসো এখানে। জি স্যার। বস ল্যাপটপ পাশে রেখে রাকিবের দিকে তাকিয়ে, সেদিন মনে হয় রেগে গিয়েছিলে প্রচুর। এর মাঝে ডাকতে পারিনি তোমাকে, মিটিং ছিল বেশ কয়েকটা। স্যার তেমন কিছু না। আসলে হুট করে 3-4 দিনের জন্য কোথায় যেন আমার মেয়ে হিনা হারিয়ে গিয়েছিল। যখন এলো তখন বলল তোমাদের ওইখানে ছিল, তাই খুশি হয়ে টাকা দিতে চাইছিলাম। কি উনি আপনার নিজের মেয়ে? সেদিন নিহার বার্থডে ছিল। তাহলে যে আপনি বললেন ও আপনার ভাইয়ের মেয়ে, তা অনুষ্ঠানে নিয়াকে দেখার পর এগিয়ে গেলাম, তখন বলল এখানে যেন ওকে ভাইয়ের মেয়ে পরিচয় দিই। আমিও ওর এমন কথা অবাক হয়ে যাই। তার মানে উনি কোনো গ্রামে থাকতেন না, আপনার বাসায় থাকতেন? নেহা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পাশের ওর ফুফুর বাসায় থাকে। ও স্যার আসি, অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, আর সেদিনের জন্য সরি। এসব বলবেন না স্যার, নিজেকে লজ্জিত মনে হয় বলে আমার কাজে এলাম। বসে বসে ভাবছে এই মেয়ে তো বড় মিথ্যা বলে, আর এত সুন্দর নাটক করে। অফিস শেষ করে বাসায় আসব, দেখি বাস চলে গেছে, তাই হেঁটে হেঁটে বাসায় ফিরে আসছে। রাস্তার পাশ দিয়েই যাচ্ছে একটা মাইক্রো, রাকিবের একদম পাশ ঘেঁষে গেল, আর বৃষ্টি হওয়ার কারণে কাদাবানি ছিটকে সব রাকিবের শরীরে। পাশে থাকা ইটের টুকরো হাতে নিয়ে রাগে ঢিল দিব, তখন থামিয়ে গ্লাস নামিয়ে দিল। তাকিয়ে দেখেন নেহা। আসলেই এই মাইয়া একটা সমস্যা। ইট ফেলে দিয়ে হাজার হোক চাকরি হারানোর একটা ভয় আছে। বুঝতে পারলো গাড়ি থেকে নামবে এখন। রাকিবও উল্টো হাঁটা শুরু করলো। শর্টকাট রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছে। আমি কিন্তু আপনার বাড়ি চিনি, না দাঁড়ালে বাসায় চলে যাব দেখা করার জন্যে। রাকিব হাঁটা বন্ধ করে ওইখানে দাঁড়িয়ে গেল। সমস্যা যা হয় এখানেই হোক, বাসায় গেলে আর এক ঝামেলা। গুড বয়। আবার হাসে। চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি হেঁটেই যেতে পারি, আর আপনি এতদিন যা বলেছেন সব মিথ্যে বলেছেন। এসব আপনার উচিত হয়নি বলেই হাঁটা ধরলাম। বাড়িতে এসে সব কিছু চেঞ্জ করলো। তারপর বসে একটু টিভি অন করতে আম্মু এসে হাজির। তোর আব্বু কালকে রাত্রে ছবিগুলো দিল, দেখেছিস? কোনটা পছন্দ হয়? না, আর তোমরা আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছো কেন আম্মু? বয়স কত হয়েছে তোর, সেদিকে খেয়াল আছে? কেবল 25 হয়েছে। মানুষ 35-40 বছর বয়সেও বিয়ে করে। একটু যে নাতি নাতনির মুখ দেখবো সেটাও হতে দিবি না, বুঝেছি। এই যা, আম্মু তো সত্যি সত্যি রেগে গেল। রাকিব উঠে রুহির রুমে গেল, যেয়ে দেখে রুহি SMS করছে শুয়ে শুয়ে ছেলের সাথে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কি আবার আচ্ছা? তাহলে প্রেম করা হইতেছে। তো তোর কোনো সমস্যা? নিজে তো জীবনেও পারবি না এসব। দাঁড়া, আম্মুকে বলতেছি বলে উঠে আম্মুর রুমে গেলাম। দেখা গিয়ে আম্মু বসে আছে মন খারাপ করে। আম্মু চিন্তা করিও না, তোমার নাতি নাতনি মুখ দেখার ব্যবস্থা করতেছি। সত্যি তুই বিয়ে করবি তাহলে? দেখ কোনটা মেয়ে পছন্দ হয়, শুধু বলবি আমাকে। আমি কি একবারও বলেছি বিয়ে করব? তোমার মেয়ে রুহি প্রেম করতেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তাহলে নাতি নাতনি দেখতে পারবে। সব বিষয়ে মজা করিস না রাকিব। তোমার যেটা মেয়ে পছন্দ হয় তাকেই বিয়ে করব। এবার খুশি তো? সত্যি বল, তোর কেমন মেয়ে পছন্দ? বললাম তো সব তোমার পছন্দে, তবে মেয়ে দেখতে যেমন হোক কিন্তু তার মনটা সুন্দর যেন হয়, আর কিছুই লাগবে না। পরের দিন অফিস বন্ধ, তাই বিকেলে বাইরে ঘুরতে বের হলো।
সুন্দর খোলামেলা জায়গা দেখে বসে পড়লো। তখন বন্ধু নাইম কল দিল। কই তুই? এদিকে আশেপাশে আছি। কেন? আজকে না আমাদের এক জায়গা যাওয়ার কথা ছিল? যা তোরা, আমি একটু ব্যস্ত আছি। এটা কোনো কথা? ঠিক আছে। পকেটে হাত ঢুকিয়ে গুনগুন করে গান করতে করতে নিজের মতো করে যাচ্ছে। হঠাৎ কারো কথায় আচমকা চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখেন নেহা। আপনি এখানে? আপনার সাথে কথা আছে, এদিকে আসুন। আমার তো আপনার সাথে কোনো কথা নাই। আপনি হলেন একজন নিখুঁত অভিনেতা আর মিথ্যাবাদী। আমি কি মিথ্যা বলেছি শুনি? শুনেন, এখন আমার মুখ দিয়ে কথা বের করায়েন না। কেন এসব করেছি সেটা শুনবেন না? সময় কম, আর শোনার প্রয়োজনও দেখি না। এমন সময় রাকিবের হাত ধরে দিল টান। নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলো না, সোজা গিয়ে নেহার উপরে পড়ে গেল। খুব দ্রুত উঠে, সরি, আমি বুঝতে পারিনি এরকম হবে। সমস্যা নাই। আমাকে আপনার কেমন লাগে? মিথ্যেবাদী, অভিনেতা, ঠকবাজ বলে সামনের দিকে যাওয়ার জন্য পা দিলাম। আর এক পা সামনের দিকে আমি চিল্লানি দিব। এখানে কিন্তু শুধু আমি আর আপনি আছি, আর ওই দূরে মানুষের বাড়ি। চিল্লাবেন মানে? আপনার মতলব তো ভালো দেখতেছি না। মতলব যেটাই দেখেন। এখন এখানে বসেন, গল্প করি। এখানে থাকলে আমার সমস্যায় পড়তে হবে। দ্রুত চলে যেতে হবে। মনে মনে বলে দিলাম একটা দৌড়। এক দৌড়ে বড় রাস্তায় এসে উঠল। সেখান থেকে 20 টাকার বাদাম কিনে খেতে খেতে বাসায় চলে গেল। বাসায় আসতেই, ভাইয়া একটা সুসংবাদ আছে, মিষ্টি খাওয়া। মিষ্টির দোকানে গিয়ে তোর টাকা দিয়ে খেয়ে আয়। আমি আছি আমার জ্বালায়, আর এসে আরেক ঝামেলা। আম্মু মেয়ে পছন্দ করেছে, হেব্বি দেখতে, কিছুদিনের মধ্যেই বিয়ে দেবে। আমাকে জবাই দেওয়া হইতেছে আর তুই লাফাইতেছিস। আমি তোর ভাই না? ও, যখন ঝগড়া করিস তখন এগুলো মনে থাকে না? আমি তোর বোন। রুমে এসে নেহা ফোন টিপতে লাগলো। তোর জন্য মেয়ে পছন্দ করেছি, দেখ তো কেমন হলো। তোমাকে বলেছি আম্মু, আমার দেখা লাগবে না। যেটা ভালো হয় তোমার সেটা করো। বেশি বুঝিস শুধু। এখানে রাখলাম, দেখে নিস। পরের দিন অফিসে গেল। বিকেলে বাসায় এসে আম্মুকে নিয়ে মার্কেটে গেল। আম্মু কেনাকাটা করছে আর রাকিব মোবাইল টিপছে। আম্মু যেটা যেটা নিবে নিয়ে এদিকে আসো, আমি এখানে আছি। বের হয়ে দেখে আম্মু এখানে নাই। আশেপাশে খুঁজে দেখে অন্য পাশে গিয়ে শাড়ি দেখছে। একটু স্বস্তি পেল এটা দেখে, কিন্তু পাশের জনকে দেখে আবার হাওয়া উড়ে গেল। ভাবছে কে সে? ঠিক ধরেছেন, নিয়ে আম্মুর সাথে শাড়ি দেখছে। রাকিব দূর থেকে দেখে আড়াল হবে তার আগেই আম্মু ডাক দিল। বলো আম্মু। এই শাড়িটা নিব, কেমন হয়েছে? আম্মু এসব কি আমি বুঝি? যেটা ভালো হয় ওইটা নাও। আর ইনি তোমার সাথে কেন? ও নাকি শপিং করতে এসেছে, এখানে দেখা হয়ে গেল। দেখা হয়েছে না ছাই, ইচ্ছে করে এখানে এসেছে নিশ্চয়ই। রাকিব এসব বলল আম্মুকে, আর রাকিবের দিকে তাকিয়ে চোখ মারল। কি সাংঘাতিক মেয়ে! কেনাকাটা করে বাসায় আসবে, কিন্তু নেহা জোর করে আম্মুকে আর রাকিবকে নিয়ে রেস্টুরেন্টে গেল। আম্মুর আর নেহা খাবার অর্ডার করলো। আপনি কি খাবেন? সরি, আমার ক্ষুধা নাই, সো কিছুই খাবো না। অন্তত চা কফি কিছু খা। না আম্মু, তুমি খেয়ে আসো, আমি বাইরে আছি। আন্টি, আমি আপনাদের বাসায় এগিয়ে দিয়ে আসি, চলেন। সেটা দরকার নাই, যেতে পারবো আমরা। একটা সিএনজি ডাকলাম। আপনাকে কিছু বলেছি আমি? আপনি যান একাই, আন্টি আমার সাথে যাবে। চলেন তো আন্টি। আর এদিকে বাসায় না গিয়ে বন্ধুর সাথে আড্ডা দিলাম। রাত 10টা বাজে বাসায় এলো। এসে খাবার খেয়ে
রাকিবের রুমে গেল, গিয়ে দেখে রুম খুব সুন্দর করে গুছিয়ে রাখা, টেবিলে বইগুলো সাজানো। রাকিবের এলোমেলো থাকে সব কিছু। ওইখানে রাকিবের একটা ডায়েরি আছে, কিন্তু ওটা দেখছে না। অনেক খুঁজলো, পেল না। মেয়েটাকে দেখেছিস? আর একদিন গিয়ে দেখা কর, কেমন লাগে জানা আমাকে। আম্মু, তুমি যাকে পছন্দ করবে সে, আমি যেতে পারবো না আর কথাও বলতে হবে না। আগামী সপ্তাহে তোর বিয়ে ঠিক করেছি, কাকে কাকে দাওয়াত দিবি দিয়ে আসিস। তার মানে সব ঠিক করে এসেছিলে? জানতাম তুই একটা বলবি, তাই আমি ফাইনাল করে এসেছি, বাবাকে সাথে নিয়ে। পরের দিন অফিস ঢুকবে, দেখে নেহা ওইখানে। এটা ওনার বাবার অফিস, তাই আসতেই পারে। রাকিব না দেখার মতোই সাইড দিয়ে রাকিবের ডেস্কে গেল। এসেই শুনে বস ডেকেছে, তাই দ্রুত গেল। স্যার বলুন, কেন ডাকলেন? বাবা, আমি রাকিব সাহেবকে নিয়ে গেলাম সাথে করে। মানে? রাকিব যদি নেয়ার সাথে যেত তাহলে খুব ভালো হতো, আর এই জন্যই ডেকেছি। আর খালু অসুস্থ, একটু দূরের পথ, একা কিভাবে যাবে? স্যার আমি নোমান ভাইকে পাঠিয়ে দিতেছি, উনি ফ্রি আছে, উনি যেতে পারবে। নোমানকে অন্য কাজে পাঠিয়েছি, একটু আমাদের দ্বিতীয় গোডাউনের। আমার দেরি হয়ে যাইতেছে কিন্তু আব্বু। আর কিছু বলার নাই, নিয়া গিয়ে ড্রাইভিং সিটে বসলো। রাকিব পিছনের সিটে ঢুকবে, তখন সামনের সিটে আসেন। সরি, আমি আপনার সাথে বসে যেতে পারবো না। শোনেন, আমারও আপনার সাথে বসে যাওয়ার ইচ্ছে নেই। আমার বিয়ের শুনলে রাগ করবে, তবুও যেতে হচ্ছে। সামনের সিটে এসে বসলো। বসে বসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। এই তোকে গান শুনতে নিয়ে এসেছি আমি? এভাবে হঠাৎ করে আপনি থেকে তুই বলায় চমকে যায়। না মানে আসলে কথা আটকে আটকে আসতেছে। নিহা রাকিবের ইয়ারফোন টান দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। আমার পছন্দের ইয়ারফোন ফেলে দিলেন? আর এখানে আমার কাজ কি আছে? আপনার সাথে আসতে বলেছেন, এসেছি। এইখানে এসে গাড়ি চালান, ধরুন। একটু আরামে বসেছিলাম, সেটাও করতে দিল না। অফিসে ছিলাম, অনেক ভালো ছিলাম। কিছু বললেন? না আসলে আমি ড্রাইভ করতে জানি না, কিভাবে গাড়ি চালাবো। কথা না বলে চুপচাপ গাড়ি চালান। কি পারেন আর কি পারেন না এগুলো আমাকে বলতে আসবেন না। এই মেয়ে সব জানলো কিভাবে? মনে মনে এই একটাই প্রশ্ন ঘুরছে, এর কারণ এটা রাকিব ছাড়া আর কেউ জানে না। এভাবে বেশ কিছুক্ষণ গাড়ি চললো। আর চোখে তাকিয়ে দেখে রাকিব দেখছে চেয়েছে। একটু পর রাকিবের কাঁধে মাথা দিল। রাকিব সাথে সাথে গাড়ি ব্রেক করলো। আপনি কি শুরু করেছেন? আপনি জানেন আমার বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পর বিয়ে, আর আপনি আমার সাথে এভাবে গায়ে পড়তেছেন। ও মা, তাই নাকি? আপনার বিয়ে? তো মেয়েটা কে? সেটা শুনে কাজ নাই। যদি বলি আপনাকে বিয়ে শুধু আমিই করব, আর কেউ বিয়ে করতে পারবে না? এবার সত্যি আপনি বাড়াবাড়ি করতেছেন। যদিও কার সাথে বিয়ে ঠিক করেছে আমি জানি না, তবে আব্বু আম্মু যার সাথে বিয়ে ঠিক করেছে আমি নির্দ্বিধায় তাকে বিয়ে করব। আপনার বিয়ে ঠিক করেছে কার সাথে আপনি নিজেই জানেন না? মেয়েকেও দেখেন নাই? আসলে তো আম্মু ছবি দিয়েছিল, দেখি নাই। এত কথা বুঝি না। আপনি এভাবে আমাকে স্পর্শ করবেন না। যেখানে যাবেন ওইটার ঠিকানা বলুন। কেউ কোনো কথা না বলে চলে আসলো ঠিকানায়। সারা দিনটা এখানেই কেটে গেল। সন্ধ্যায় রওনা দিল। আসার সময় নেহা নিজে ড্রাইভ করে সোজা ওদের বাড়িতে নিয়ে গেল। এখানে আমাকে কেন নিয়ে এলেন? দরকার আছে তাই এনেছি, ভেতরে চলো। আপনি ভিতরে যান, আমি বাসায় গেলাম। একদম ওদিকে গেলে খবর আছে আপনার। চুপচাপ আসুন আমার সাথে।
আপনার কথা শুনতে বাধ্য নই আমি। আঙ্কেলকে কল দিব, দিয়ে উল্টাপাল্টা বলবো? এসব কি বলছেন আপনি? একদম করবেন না। তাহলে আসুন আমার সাথে। বাধ্য হয়ে নেহার সাথেই ভিতরে যেতে হলো রাকিবকে। রাকিবকে দেখে একজন মহিলার একজন পুরুষ এগিয়ে এসে, বাবা কেমন আছে? বাড়ির সবাই ভালো? জি, সবাই ভালো। রাকিব এই কথাটার কিছু না বুঝে সবার আগে মুখের দিকে তাকিয়ে আছে। আপনি কার কথা বলতেছেন? আমাকে চিনার কথা নয় আপনার। হয়তো ভুল করতেছেন কিছু। বাবা সবাই ভালো আছে, আর এনারা আমার বাবা আর মা। নিহা রাকিবকে নিয়ে উপরতলায় গেল। এখানে বসেন গিয়ে, আমি আসতেছি। রাকিব এই ফাঁকে আম্মুকে কল দিল। আম্মু, সত্যি করে বলো তো, আমার বিয়ে কার সাথে ঠিক করেছো তুমি? কেন, তোকে ছবি দিলাম দেখিস নাই সেদিন? না, দেখি নাই। কেটে দিয়ে সোজা বাসায় চলে আসলো, কিছুই বলল না কাউকে। রাকিবের টেবিলে রাখা ছবিটা দেখে মাত্রই চমকে গেল। ঠিক ধরেছেন, এটা নিহার ছবি। কার সাথে বিয়ে ঠিক করেছো তুমি আম্মু? হয়েছে কি সেটা বল। তুমি জানো নিহা কত বড় লোকের মেয়ে? আমার বসের ভাতিজি। কিভাবে পারলে এটা? মেয়েটা অনেক লক্ষ্মী, কত সহজে আমাদের ভালোবেসে ফেলেছে। দেখো আম্মু, এসব হয় না। ওরা কোথায় আর আমরা কোথায়? ওদের পরিবারের সাথে কথা বলেছি, ওরা রাজি তো? আমি পারবো না এই বিয়ে করতে। যদিও ওর পরিবার রাজি, কিন্তু এটা শুধু নিহার জন্যে। ওকে খুব ভালোবাসে ওর পরিবার, তাই ওর অনুরোধ রেখেছে বলেই হয়তো এখানে বিয়ে দিতে রাজি হয়েছে। আমি কখনো চাই না তোমরা আমার শ্বশুর বাড়িতে যে অবহেলার শিকার হও। ওদের ফ্যামিলির সাথে তোমরা আর আমি কখনো মিশতে পারবো না আম্মু। আম্মু মন খারাপ করে অন্য রুমে চলে যাবে, তখন নিয়ে এসে হাজির। কিছু না বলে চলে এলে কেন বাসা থেকে? সেটা আপনার না জানলেও চলবে। আর আপনার সাথে আমার বিয়ে এটা কখনো হবার নয়, মাথায় রাখবেন। চলে আসলাম ওখান থেকে। আন্টি, কি হয়েছে? আপনি মন খারাপ করে আছেন কেন? আম্মু সব বলল নেহাকে। আন্টিও ঠিক বলেছে, সাধারণত এরকম হয়, কিন্তু আমার আব্বু বা আঙ্কেল এমন নয়। ওনারা আপনাদের অর্থ সম্পদ দেখেনি, শুধু দেখেছে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। সব জানি মা, কিন্তু আমার পাগলটাকে বুঝাবে কে? নেহা কান্না করতে করতে চলে গেল। রাকিব চেয়ারে বসে পড়ল। স্যার, আপনি হলেন একটা মাটির মানুষ। আপনার এরকম কোনো বিষয় আমার কখনো দেখি নাই, কিন্তু এসব হঠাৎ করে আমাকে বলতেছেন কেন? আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করো। ও শুরু থেকে এখন পর্যন্ত যা যা করেছে সব তোমার জন্য। কিছু না বলে চুপ করে আছি। নিয়াকে বিয়ে করবে না, তাই মেয়েটা কালকে থেকে শুধু কান্না করতে আছে। আমি কখনো ওর চোখের পানি দেখতে পারি না, আজকে অস্থির লাগতে আছে। সরি স্যার, আসলে শেষ করার আগেই থামিয়ে দিল। তোমাকে এখানে জোর করতেছি না, বিয়ে করবে কি করবে না এটা তোমার পার্সোনাল সিদ্ধান্ত। শুধু তোমার ধারণাটা ভেঙে দিতে ডাকলাম। নিহা কোথায় এখন স্যার? কালকে থেকে ও রুমে শুয়ে কান্না করতে আছে। ও স্যার, আজকে ছুটি দিবেন? নিহার সাথে দেখা করব। যাও। রাকিব অফিস থেকে বেরিয়ে সোজা নিহাদের বাসায় গেল। গিয়ে সোজা নেহার রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক দিল। বারবার আমাকে বিরক্ত করতেছো কেন তোমরা? আমাকে একা থাকতে দাও। নিহা, আমি রাকিব। দ্রুত দরজা খুলে বাইরে এলো। আপনি এখানে কেন এসেছেন? বিরক্ত করতে এসেছেন? বিরক্তই করতে এসেছি, তবে একদিনের জন্যে না,
সারা জীবনের জন্য। সারা জীবন মানে? বুঝবেন না, আপনার বয়স কম, আর এই বয়স নিয়ে বিয়ে করবেন আমাকে? বলতে বলতে নিহার মুখের দিকে তাকালাম। তাকিয়ে দেখে নেহা কান্না করতে করতে চোখ ফুলে গেছে। এমনিতেই ফর্সা চোখ, তাই লাল হয়ে আছে। নেহা কিছু না বলে অন্যদিকে তাকিয়ে আছে। ফ্রেশ হয়ে আসো, 5 মিনিটের মধ্যে বাইরে যাব। বাইরে গেলে যাবেন আপনি? আমাকে কেন বলতেছেন? আর আমাকে আপনি করে বলবেন? আমার যখন যেটা চাইবে তখন সেটা বলবো, এতে সমস্যা কোনো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। না। রাকিব গিয়ে হাত টেনে বুকের সাথে জড়িয়ে ধরল, হাত দিয়ে মুখটা একটু উপরে তুলল। রাকিব, কই যা ওইদিকে? রাকিবে বিয়ে করবে না? তাড়াতাড়ি রেডি হয়ে আসো, ঘুরতে যাব বাইরে। নেহা অনেকটা অবাক হয়ে গেল, কিছু একটা বলতে যাবে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। সাথে সাথে রাকিব ওর ঠোঁটের সাথে মিশিয়ে দিল রাকিবের ঠোঁট। কিছুক্ষণ পর অসভ্য কোথাকার, খুব সাহস বেড়েছে। আমার হাত ছুতেই পারতেন না, এখন ডাইরেক্ট কিস। আগে তো কেউ ছিলে না তুমি, কিন্তু এখন তো অনেক কাছের মানুষ। সত্যি আমাকে বিয়ে করবে তুমি? আমি স্বপ্ন দেখতেছি না তো? দাঁড়াও। লাগবে না। এদিকে রাকিব নেহার রুম ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ টেবিলে একটি ডায়েরি দেখে চমকে গেল। কাছে গিয়ে শিওর হলো এটা রাকিবেরই ডায়েরি, কিন্তু এটা নেহার কাছে কি এলো কিভাবে? নিশ্চয়ই নিয়ে এসেছে রাকিবের রুম থেকে। কিছুক্ষণ পর নেহা ফ্রেশ হয়ে এলো। নেহাকে নিয়ে বাইরে যাবে তখন রাকিব, কোথায় যাও? মেয়েটা কালকে রাত থেকে একটুও খাবার খায়নি। কি? আম্মু, এসব কথা এখন বলতে হবে তোমার? না খেয়ে থাকলে অসুস্থ হবি, এটা আমি বলবো না। ম্যাডাম, আপনি ওর জন্যে খাবার রেডি করেন, আমি নিয়ে আসতেছি ওকে। ঠিক আছে। আমি এখন খাবো না, চলো তুমি। আপনি করে বলো, তুমি বলতেছো কেন? তুমি যদি তুমি করে বলতে পারো তবে আমিও পারবো। ভালো, এখন চলো খেয়ে নিবে, তারপর বাইরে যাব, নয়তো আজকে যাব না। দাঁড়াও, আমি খেয়ে আসতেছি। কিছুদের গিয়ে আবার ঘুরে এলো নেহা। আমি একা খাবো না, তুমিও চলো, একসাথে খাবো। আমি সকালে খেয়ে এসেছি, খাও তুমি। শেষ পর্যন্ত নেহার জোড়াজড়িতে একটু খেতে হলো বসে। সারাদিন ঘুরে সন্ধ্যায় বাসায় এলো। নেহাকে ওদের বাসায় রেখে আম্মু, একটু চা করে দাও তো। তুই বানিয়ে খা। একটা ভাবি দেখলাম, তাকেও বিয়ে করবে না। এখন থেকে নিজের কাজ নিজে করবি। রুহি, তুই চা করে নিয়ে আয়, একটা ভালো খবর আছে। এসব ভালো খবর আমার শোনা লাগবে না। আমাকে এসব বলে চা খাওয়ার ধান্দা? থাক, তাহলে আর বলবো না। রুমে যেতে যেতে রুমে যা, নিয়ে যাইতাছি চা। কিছুক্ষণ পর চা দিয়ে গেল। কিরে, শুনবি না সুখবর? রাতে বাসায় সবার সাথে কথা বলল বিয়ের বিষয়ে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠিয়ে অফিসে গেল। তুমি কি তাহলে নেহাকে বিয়ে করছো? জি স্যার, যদি আপনারা অনুমতি দেন তবে। আসলে আমিও নিহাকে ভালোবাসি, কিন্তু বিভিন্ন কারণে বলা হয়নি। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। কাজ করতে হবে না আজকে, আসো বাইরে যাব তোমাকে নিয়ে। দেখো, আমি অফিসে আছি, কালকেও অফিস থেকে ছুটিতে ছিলাম, আজকে যাওয়া যাবে না। বিকেলে যাওয়া যেতে পারে, এখন একদম নয়। আমি আঙ্কেলকে কল দিলাম, তোমার বস বললে তো নিশ্চিত যাবে। একদম না নিহা। আমি তোমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছি রাস্তায়। কথা বলতে বলতে হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পেল নিহার, আর কল কেটে গেল। মনে মনে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। নিহা তো রাস্তায় ছিল, তাহলে কি ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল? আর ভাবতে পারতেছে না।
দৌড়ে অফিস থেকে নিচে নেমে রাস্তায় এসে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নেহা নেই। মাথা কেমন যেন কাজ করা বন্ধ করে দিল। হঠাৎ পিছন থেকে কেউ রাকিবের হাত ধরল। সাথে সাথে পিছনে তাকিয়েই দেখেন নেহা। এসবের মানে কি নেহা? জানো আমি কত ভয় পেয়েছি। দেখলাম তুমি আমাকে কেমন ভালোবাসো। কোনো সন্দেহ থাকলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু এরকম মজা কখনো করবে না। ইস, ভুল হয়ে গেছে। নিজেকে সামলিয়ে নিল। এটা পাবলিক প্লেস। চলো ঘুরতে যাব। বসকে বলে আসি, না বলে যাওয়া যাবে না। আমি বলে দিয়েছি চলো। বাধ্য হয়ে নেহাকে নিয়ে ঘুরতে বের হলো। সারাক্ষণ রাকিবের একটা হাত জড়িয়ে রেখেছে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসলো। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। তখন নেহা কল দিল রাকিবকে। এই সময় কল দিলে? একটু আগেই তো কথা হলো। তুমি এসে গায়ে হলুদ দিবে আমাকে প্রথম, নয়তো আমি কাউকে দিতে দিব না। এটা কেমন পাগলামি? এখন যাওয়া সম্ভব না। আর তাছাড়া ওই বাড়ির অনেকে আত্মীয় স্বজন এসেছে, তারা কি মনে করবে? আমি এত কিছু জানি না, তুমি আসবে এটা জানি শুধু। এটা কেমন পাগলামি? এখন যাওয়া সম্ভব না। আর তাছাড়া ওই বাড়ির অনেকে আত্মীয় স্বজন এসেছে, তারা কি মনে করবে? এদিকে রাকিব পড়ল মহাবিপদে। জানি যেটা জেদ করেছে ওইটা নিয়ে বসে থাকবেন নেহা। রাকিবের গায়ে হলুদ শেষ করে ওদের বাসায় গেল একটা ক্যাপ মাথায় আর মুখে একটা মাস্ক দিয়ে। ওদের বাসায় ঢুকে দেখে অনেক মানুষ বাসায়, পুরো মানুষ বাড়িতে ভর্তি। রাকিব নেহাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তাই কল দিল। কোথায় আছো তুমি? আমার রুমে এসো। নেহার রুমের বাইরে থেকে দেখলো রুমের ভিতরে অনেক লোকজন, সব মেয়ে মানুষ। একটু পরে রুম ফাঁকা হয়ে গেল। রাকিব ভিতরে গেল। এতক্ষণ লাগে আসতে? ইস, কি সুন্দর সুন্দর মেয়ে দেখলাম এখানে এসে, আর আমার আম্মু মেয়েই পাই না খুঁজে। নেহা কিছু না বলে চুপ করে আছে। ওর কাছে গিয়ে যে মুখটা হাত দিয়ে উপরে তুলেছি দেখি রাগে গজগজ করছে। রাকিবকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে রাকিবের চুল খামচে টানতে লাগলো। লাগতেছে মাথায়? খুব ভালো লাগে অন্য মেয়ে, তাই না? আমাকে ভালো লাগে না? আমি আম্মুর কথা বললাম, অনেক দিন থেকে মেয়ে খুঁজে কিন্তু পায় না। হঠাৎ দেখল নেহার পরিবর্তন। রাগ থেকে কেমন যেন শয়তানি একটা হাসি দিল, কিন্তু কেন দিল বুঝলাম না। ধীরে ধীরে আমার মুখের দিকে আসতে লাগলো। এই তোমার মতলব কি? নেহার কথা বলার চান্স দিল না। তারপর নেহাকে একটু হলুদ মাখিয়ে দিয়ে বাসায় চলে এলো রাকিব। পরের দিন রাকিবের বিয়ে হয়ে গেল। নেহাকে রাকিবের বাসায় আনলো। রাতে রিশাদ কল দিল। রিশাদ রাকিবের বন্ধু। কই তোরা? আমার বাড়িতে তো দেখতেছি না। মামা এদিকে চায়ের দোকানে আয়, আড্ডা দেই সবগুলো মিলে। রাকিব ভেবে দেখলো সবাই নতুন বউকে দেখতে ব্যস্ত। এই ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা মিস করা যাবে না। আড্ডা দিতে দিতে কোন দিক দিয়ে যে রাত 1টা বেজে গেল বুঝতেই পারল না রাকিব। ফোন বের করে দেখে 8টা মিস কল নেহার। সবাইকে বিদায় দিয়ে দ্রুত বাসায় এসে ফ্রেশ হয়ে রাকিবের রুমে গেল। যে দেখে নেহা বিছানায় বসে আছে। দরজা বন্ধ করে নেহার পাশে যেতেই, একদম আমার কাছে আসবি না। আজকে যে বিয়ে করছে সেটা কি মনে আছে? সারা রাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এখন আসা হচ্ছে। আসলে আড্ডা দিতে দিতে কখন এত রাত হয়েছে জানি না। নেহা আর কিছু না বলে চুপচাপ অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। রাকিব আর ডাকাডাকি না করে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙার সময় দেখে নেহা রাকিবকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটাকে কত পিচ্ছি পিচ্ছি লাগছে। রাকিবের বুকে ছোট্ট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে সে। কালকে আমার বাসর রাত নিয়ে সব স্বপ্ন নষ্ট করে দিয়েছো। এমনিতেই প্রচুর রাগ আছে। তুমি আর আমি চাইলে প্রতিদিনই বাসর রাত হবে, তখন স্বপ্ন পূরণ করো। রাকিবকে দূরে ঠেলে দিয়ে, একদম আমার কাছে আসবে না।
নতুন বিয়ে করেছি, বউয়ের কাছে আসবো না তো কার কাছে আসবো? কালকেও তোমাকে ভালোভাবে দেখতে দাও নাই, আজকেও এরকম করতেছো। বিয়ের আগে তো খুব দেখাতে ভালোবাসো আমাকে। তুমি রেগে যাচ্ছ কেন? রাগার কিছু হচ্ছে তাই তো রেগে যাচ্ছি। নেহা এসে রাকিবকে জড়িয়ে ধরলো, আর রাকিব এদিকে মনে মনে হাসতে লাগলো। টিপস কাজে দিয়েছে তাহলে। না, তুমি আমাকে স্পর্শ করবে না একদম। আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। রাকিব নিয়াকে জড়িয়ে ধরে বিছানায় বসলো, চোখের পানি মুছে দিল। আরে পাগলি, আমি মজা করতেছিলাম আর তুমি কান্না করে দিলে। দূর থেকে খেয়াল করলো বাসায় নিয়াদের বাড়ির লোকজন এসেছে। তোমাদের বাসার লোকজন এসেছে, কান্না করা দেখলে খারাপ ভাববে। তারপর নিয়াকে পাঠিয়ে দিয়ে সবাই ওইখানে। একটু পর রাকিব গিয়ে দেখে সবাই যে যার মতো আছে, কিন্তু নিয়াকে কোথাও দেখতে পাচ্ছে না। সারা বাড়ি খুঁজে কোথাও পেল না। হঠাৎ রাকিবের রুমের বাইরের দিকে কারো কথা বলার শব্দ শুনতে পেল। সাধারণত ওইদিকে গাছ লাগানো আছে, কেউ যায় না। কৌতূহলবশত রাকিব যেয়ে দেখে নিয়া ওইখানে। শুধু নিয়া নয়, ওর সাথে একটা ছেলেটা নিয়ার হাত ধরে আছে আর কথা বলছে। রাকিব দ্রুত ওই জায়গা থেকে চলে আসলো। একটু আগে চোখের সামনে নিয়াকে অন্য ছেলের সাথে দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না, একদম কিছুই ভালো লাগছে না। বারবার একটা কথা শুধু মাথায় আসছে, নেহা কেন এমনটা করলো? যেটুক মনে হয়েছে ওদের মাঝে কোনো সম্পর্ক আছে। কিছুক্ষণ পর নিহাকে সবার মাঝে দেখলো, কিন্তু ছেলেটাকে আর একবারও দেখেনি। একটু পর নিহাও রুমে এলো। তুমি যেটা দেখেছো ওরকম কিছু না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাকিব চুপ করে শুয়ে শুয়ে মোবাইলে ফেসবুক করছে। তবে হ্যাঁ, একটা সময় ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু পরবর্তীতে ওর সাথে সেটা ভেঙে যায়। জানি না কি জন্য হঠাৎ আজকে এসেছে, সেটাও রাকিবের শ্বশুরবাড়িতে। বিশ্বাস করো রাকিব, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখানে এসে কল দিয়ে বললো ও আমার শ্বশুরবাড়িতে, তাই অনেকটা ঘাবড়ে যায়। এর জন্য ওই সাইডে নিয়ে গিয়ে কথা বলেছি যাতে কেউ না দেখে। সাথে সাথে রাকিবের বন্ধুর কল এলো। হ্যাঁ রনি, বাইরে আয়, আমি তোর বাড়ির সামনে। মিল্লাত নাকি ট্রিট দিবে সবাইকে। ও তো যা তোরা আমার বাসায়, একটু কাজ তো। তাহলে আমরা কেউ যাইতেছি না, থাক তুই। রাগ করিস না, দাঁড়া যাইতেছি। কথা বলতে বলতে দরজা দিয়ে বাইরে বের হলাম। ওইদিকে নিয়ে বিছানায় বসে কান্না করতে লাগলো, আর নিজে নিজে ভাবতে লাগলো রাকিবের মনে আমি সন্দেহ ঢুকিয়ে দিয়েছি। ও আর আমায় আগের রাকিব হবে না। কান্না করতে করতে এদিকে সন্ধ্যার সময় নিয়াদের বাসায় সবাই চলে যাবে, সাথে নিয়াকে আর রাকিবকেও নিয়ে যাবে। কিন্তু রাকিব বাড়িতে নেই। নিয়া বেশ কিছু কল দিয়েছে, কিন্তু রাকিব রিসিভ করেনি। তারপর দেখলো আম্মু কল দিছে। আম্মু বলো। তোর কি কোনো সাধারণ জ্ঞান নাই? বাড়ি ভর্তি মানুষ, ওদের রেখে তুই কই গেলি? বন্ধুর এইখানে একটু দরকার তো তাই। দ্রুত আয়। আর নিহাদের বাসায় সবাই অপেক্ষা করতেছে তোর জন্য, ওদের বাসায় নিয়ে যাব। আম্মু আমি যেতে পারবো না, তুমি নিহাকে পাঠিয়ে দাও ওদের সাথে, আমার অনেক দেরি আছে বাসায় যেতে। এরপর আম্মু কয়েকবার কল দিল, কিন্তু রিসিভ করেনি রাকিব। রাত প্রায় 10টা। বাসায় গেল, যেয়ে দেখে টেবিলে খাবার রাখা। ওগুলো খেয়ে রুমে যেতেই দেখে নিহা শুয়ে আছে। কল কেটে দিলাম। নিহা যায়নি ওদের বাসায়? আমাকে দেখে শুয়েছিল, সেখান থেকে বসে পড়লো, আমার কাছে এগিয়ে এলো। রাকিব, তুমি আমাকে মারো কাটো যাই করো, কিন্তু আমাকে ইগনোর করো না। আমি নিতে পারতেছি না একদম, প্লিজ। তোমার বাড়ির লোকের সাথে যাওনি কেন? তোমাকে ছাড়া যে কি হবে ওইখানে? আমাকে যদি লাগবেই তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা বা চিন্তা ভাবনা অন্তত আমাকে জানানোর প্রয়োজন মনে করতে। বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। নিহাকে বিছানায় বসিয়ে
আমি জানি তোমার সাথে ওর সম্পর্ক নেই, কিন্তু আমাকে জানানো উচিত ছিল যে ওই ছেলে বাসায় এসেছে, আমাকে দেখা করতে ডাকতেছে। আমি না থেকে যদি বাড়ির অন্য কেউ তোমাকে ওইখানে দেখতো, তবে কি হতো ভাবতে পারো? তুমি কিভাবে জানলে? আমার রুম থেকে সব কথা শুনেছিলাম, তারপর তো ওইদিকে গেছিলাম। তাহলে কেন আমাকে সারাটা দিন কথা না বলে কষ্ট দিলে? তোমাকে এটা বোঝালাম তুমি ভুল করেছো, আর ভুল করলে আমি কেমন হব তোমার সাথে। আশা করি ভবিষ্যতে যে কোনো সমস্যা বা কোনো কিছু আমাকে অন্তত জানাবে। হয়েছে, এখন ছাড়ো, ঘুম আসছে আমার। একদম আজকে ঘুমাতে দিব না। আমাকে সারা দিন কষ্ট দেওয়ার প্রতিশোধ নিব। ওসব চিন্তা বাদ দিয়ে ঘুমাও। নিয়া গলা জড়িয়ে আছে আর ছাড়তেই চাইছে না। কি আর করার, জড়িয়ে ধরিয়ে ঘুমিয়ে গেল 3 বছর পর অফিস থেকে বাসায় এসে। রাকিব রান্নাঘর থেকে বের হবে তখনই খেয়াল করলো নিয়া শাড়িটা কোমরে পেঁচিয়ে রান্না করছে আর পেটে একটু ঘেমে গেছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, সোজা গিয়ে নিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর হাত নিয়ার পেটে। নিয়াও কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করেছিল। কি হচ্ছে কি? দেখতেই তো পাচ্ছ কি হচ্ছে। আমি ঘেমে আছি, ছাড়ো আমাকে। ঘেমে আছো বলেই তো তোমার সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। শুধু দুষ্টুমি সব সময়। আমার রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। তুমি রান্না করো, আমি এভাবেই থাকি কিছুক্ষণ। নিয়া রান্না শেষ করলো, তারপর রাকিব ফ্রেশ হয়ে খেতে লাগলো সবার সাথে। ভাবি তুমিও বসো সবার সাথে, আমি খাবার দিতাছি। না, তুমি বসো, আমি পরে খাবো। বৌমা তুমি পরে খাবে কেন? বসো এইখানে, যার যা লাগবে নিয়ে খাবে। নীরাকে রুহি খাইয়ে দিচ্ছে। নিয়া আম্মুর সাথেই বসলো, ঠিক রাকিবের বিপরীত দিকে। খেয়াল করলো নিয়ার পা রাকিবের পায়ের কাছেই, তাই ইচ্ছে করে সুরসুরি দিতে লাগলো। নিয়া চোখের ইশারায় বুঝলো আম্মু আছে পাশে। রাকিব একভাবে খাচ্ছে আর সুরসুরি দিচ্ছে নিয়াকে, ওর দিকে না তাকিয়ে। হঠাৎ পা দিয়ে চিমটি দিল। রাকিব হালকা শব্দ করে উঠল। কিরে, খাওয়ার সময় কি হলো? কিছু না। নিয়া মুচকি হাসছে। অনেকদিন পর গল্পটার ইতি টানলাম। এইভাবেই দুষ্টু মিষ্টি ভালোবাসায় রাকিবের দিন অতিবাহিত হতে থাকে, যেন এভাবেই 1000 বছর ধরে সব ভালোবাসা পূর্ণতা পায়। গল্পটা সম্পর্কে 2 লাইন বলে যান, গল্পটা আপনার কাছে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন গল্প পেতে বেল আইকনটা অ্যাক্টিভ করবেন। ধন্যবাদ।